This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, আমি আছি আপনাদের সঙ্গে। ভোটের জন্য পুলিশ সুপারদের তৈরি থাকার নির্দেশ দিলেন ডিজি। সব জেলার পুলিশ সুপার এবং কমিশনারেটের সিপিদের তৈরি থাকতে বললেন। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তৎক্ষণাৎ অ্যাকশন নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। ভোটের আগেও পুলিশ প্রশাসনকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন পীযূষ পান্ডে। ডিজি হওয়ার পর এদিন ছিল দ্বিতীয় বৈঠক। বিস্তারিতভাবে জানাচ্ছেন আরো দীক্ষা আমাদের সঙ্গে রয়েছেন। দীক্ষা, কি নির্দেশ দিলেন? সেক্ষেত্রে ঠিক এই সতর্ক থাকার বিষয় নিয়ে কি করতে হবে আধিকারিকদের? দেখো, বিধানসভা ভোট ঘোষণার আগেই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসতে পারে রাজ্যে, এবং সেই কারণেই আজকে ডিজি, ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পান্ডে এবং যে আমাদের নোডাল অফিসার রয়েছেন কমিশনের পুলিশের দেখভালের জন্য, ল অ্যান্ড অর্ডার দেখার জন্য, আনন্দ কুমার, তারা আজকে সমস্ত এসপি এবং পুলিশ কমিশনারেটের সিপিদের সঙ্গে একটি বৈঠক করেন। সেখানে তারা বলেন যে কমিশনের যেহেতু ফুল বেঞ্চ আসবে, তারা বিভিন্ন জেলার নিরাপত্তা খতিয়ে দেখতে চাইবেন। ফলে আগে থেকেই প্রস্তুত থাকতে হবে পুলিশ প্রশাসনকে প্রত্যেকটা জেলায়, এবং ভোটের সময়তেও যাতে কোনো রকম অপ্রীতিকর ছোটখাটো ঘটনা ঘটলেও যেন সেটাকে তৎক্ষণাৎ খুব গুরুত্ব সহকারে দেখে সেটাকে যাতে সমাধান করা যায়, সেই জন্য অ্যাকশন নিতে হবে। সাধারণত আমরা জানি যে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে পুলিশ সেখানকার লোকাল যারা সুপার থাকেন তারা নবান্ন, রাজ্য সরকার বা ডিজির অর্ডারের উপর নির্ভর করে থাকেন। কিন্তু এখানে আজকে ডিজি স্পষ্ট বলে দিয়েছেন ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পান্ডে যে এসপিরা বা পুলিশ কমিশনারের সিপিরা তারা নিজেরাই যেন পরিস্থিতি শান্ত করার জন্য প্রাথমিক যে মেজারমেন্ট, সেই মেজারমেন্ট যেন নিয়ে রাখেন। বাংলায় কি এবার এক দফাতেই বিধানসভা নির্বাচন হবে? এক দফার ভোট করতে প্রস্তুত রয়েছে সিইও দফতর। নির্বাচন সদন পরামর্শ যদি চায় তাহলে এক দফাতে ভোট করার কথাই বলবে রাজ্যের সিইও দফতর। খবর কমিশনের সূত্রে এক দফায় ভোট করতে কোনো সমস্যাই নেই এটা মনে করছে সিইও দফতর। ভোটের দফা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতীয় নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশন যদি পরামর্শ চায় রাজ্যের কাছে যে ক দফায় ভোট করানো সম্ভব, তাহলে রাজ্যের সিইও দফতর তারা মনে করছে এক দফাতেই রাজ্যে বিধানসভা নির্বাচন করা সম্ভব। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। শ্রাবন্তী, ঠিক কিসের ভিত্তিতে রাজ্যের সিইও দফতর মনে করছে এক দফাতেই ভোট করা সম্ভব? আচ্ছা, এই নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে, বিরোধী দলের পক্ষ থেকে হোক বা শাসক দলের পক্ষ থেকে হোক। এটা অনেকটাই স্পষ্ট যে এবারে অনেকটাই দফা কম থাকবে। সেখানে সিইও দপ্তরের বক্তব্য যে তারা সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছেন, যেরকম ভাবেই ভোট হোক না কেন সেটা এক দফাতে হলেও তারা যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছেন। যাবতীয় জেলা শাসকদের সঙ্গে কথা হয়েছে এবং তার উপরে ভিত্তি করেই এক দফায় ভোট করতে সিইও দপ্তর সক্ষম বলেই মনে করা হচ্ছে। তবে যেহেতু কেন্দ্রীয় বাহিনী একটা বড় ব্যাপার, এখানে কেন্দ্রীয় বাহিনী এক দফায় একদিনে সম্ভব কিনা দেওয়া, সেটা নিয়ে একটা প্রশ্ন থাকছে। যদি জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ব্যাপারে কিছু জানতে চাওয়া হয়, পরামর্শ চাওয়া হয়, সিইও দপ্তর জানাবে যে তারা এক দফায় ভোট করতে পারদর্শী। ধন্যবাদ। ওনারা আগের দফায় ভেবেছিলেন 7 দফা নির্বাচন করে বাংলা দখল করবেন, তারপরে শূন্য পেয়েছে। যারা ভালো খেলে, যারা ভালো ক্রিকেটার, তেন্ডুলকর বা সৌরভ গাঙ্গুলির মতো হলে তারা সব দিকেই হচ্ছে সেঞ্চুরি হাঁটাবেন। এক দফা করলে এক দফায় ভোট করবেন। আমরা বাংলার মানুষকে নিয়ে চিন্তিত, দফা নিয়ে চিন্তিত নয়। দফা নিয়ে শুভেন্দু বাবুরা চিন্তিত হতে পারেন, আমাদের কোনো বক্তব্য নেই। ওনারা চেষ্টা করে নিন ওনাদের বি টিমকে দিয়ে যা ইচ্ছে করানো। দিনের শেষে মামাটি মানুষের আশীর্বাদে চতুর্থবারের জন্য আবার মমতা বন্দ্যোপাধ্যায়। যেটা ঠিক করবেন সেটা ইলেকশন কমিশন ঠিক করবেন। এই নিয়ে বিজেপি কি বলবে? ওনাদের মুখপাত্র বলবেন একতরফা হবে, কি 2 দিন ধরে হবে, কি 4 দিন ধরে হবে, ওনারা বলবেন। আমরা যেভাবেই ওনারা ঠিক করবেন, আমরা সেই দিনেতে সেইভাবেই সাংগঠনিকভাবে তৈরি আছি লড়ার জন্য। আমরা লড়ব, আমরা জিতব। বাঙালি জিতবে, পশ্চিমবঙ্গ জিতবে, তৃণমূল হারবে। একদফা ভোট হলে অসুবিধা নেই কিছু, বরং পশ্চিমবাংলায় ভোট ছিল একটা উৎসব। এক দফা ভোট হলে আমাদের দিক থেকে কোনো আপত্তির কারণ আছে বলে মনে হয়। তৃণমূল নেত্রী যেভাবে প্রশাসন চালান, তাতে এক দফায় হোক আর 100 দফায় হোক, দুষ্কৃতীদের মাথায় হাত দিয়ে যদি চলেন তাহলে সমস্যা থাকবেই। এক দফায় হলেও সমস্যা থাকবে, 100 দফায় হলেও সমস্যা থাকবে। বরং 100 দফায় হলে এখানকার দুষ্কৃতী ওখানে গিয়ে দুষ্কৃতি কাণ্ডে সামিল হবার সম্ভাবনা তাদের বরঞ্চ
বেশিই থাকে। এক দফা ভোটটাই ছিল রেওয়াজ। সিও দপ্তর বলছে যে এক দফাতে ভোট করতে তারা প্রস্তুত। আমি এটা নিয়ে বলবো না, আমার কোনো কাজ নয়। আমরা নিরাপত্তা চাই, স্বচ্ছভাবে ভোট চাই। আমরা চাই 2024 এবং 21-এর মতো নির্বাচন যেন না হয়। আমরা চাই ক্যামেরা বন্ধ করে যেন ভোট না হয়। আমরা চাই ভূতেরে যেন ভোট না দেয়। আমরা চাই সকালবেলা কোচবিহারে দিলাম, তারপরের দিন এসে মালদায় মেরে দিলাম, তার 3 দিন পরে এসে মুর্শিদাবাদে মেরে দিলাম, তারপরে এসে দক্ষিণ 24 পরগনায় দিলাম, ফাইনালি ভবানীপুরে ঝেড়ে দিয়ে চলে গেলাম। এই ব্যবস্থা বন্ধ। এবার চলে আসি পরের খবরে। কলকাতার কলেজে ফের শ্লীলতাহানির অভিযোগ উঠছে। এবার বালিগঞ্জ সায়েন্স কলেজ ক্যাম্পাসে বহিরাগতরা শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ করা হচ্ছে এবং সেখানেও টিএমসিপি সমর্থকরা অভিযুক্ত। সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সায়ন্ত, ঠিক কি হয়েছে ঘটনা যেখানে বহিরাগতদের নিয়ে এসে টিএমসিপির সমর্থকরা শ্লীলতাহানির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হচ্ছে? দেখো, এটা ঘটনা ঘটেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বালিগঞ্জ সায়েন্স কলেজে, যেটা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে এসএফআই কর্মী যারা ছাত্র পড়ুয়া রয়েছে তারা, যে তারা যখন আজকে বিকেলবেলা ক্যান্টিন থেকে বেরোচ্ছিল তখন তৃণমূল ছাত্র পরিষদের পড়ুয়ারা তারা বহিরাগতদের নিয়ে এসে তাদেরকে মারধর করে এবং তাদের সঙ্গে থাকা মহিলা এসএফআই কর্মীদের ওপরে তাদেরকে শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ। তাদের অভিযোগ, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং ব্যানার সব ক্যাম্পাসে লাগানো হচ্ছিল তৃণমূলের তরফে, তখন কলেজের পড়ুয়ারা সেটা বাধা দেয়, তখন তাদের সঙ্গে তৃণমূল ছাত্র পড়ুয়াদের বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। সেই সময় এসএফআই এর পড়ুয়ারা এলে তাদের উপর চড়া হয়, মারধর করা হয়, এমনকি কেন্দ্র সরকারের বিরুদ্ধে যে পোস্টার ছিল এসএফআই সেগুলো ছিঁড়ে ফেলা হয়। এই নিয়ে বাকবিতণ্ডা এবং তাকে রীতিমতো উত্তেজনা ছড়ায় এই বালিগঞ্জ সায়েন্স ক্যাম্পাসে। গালিগঞ্জ থানা এসএফআই সমর্থকরা অভিযোগ দায়ের করেছে। ধন্যবাদ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসি 3খানা মিটিংয়ে ব্যস্ত, ছাত্রী আক্রান্ত হচ্ছে, উনি মিটিংয়ের অছিলায় আসলে এড়িয়ে গেলেন গোটা ঘটনা। রেজিস্ট্রার দেখা করলেন, তিনি বললেন ক্যাম্পাস সেক্রেটারির সাথে কথা বলে আগামীতে ভবিষ্যতে জানাবেন। ক্যাম্পাসের মধ্যে যদি ছাত্রী নিগ্রহের কোনো ঘটনা ঘটে তাহলে ছাত্রীরা যারা নিরাপদ বোধ করছে না তারা প্রাইমারিলি কোথায় যাবে? তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সম্পাদক কাইয়ুম মোল্লা ওখানে উপস্থিত আছেন। তিনি বলছেন, ওখানে চিৎকার করে বলছেন আমাদের উদ্দেশ্য করে, যে যা হয়েছে ওই মেয়েটির সাথে যা করেছিস বেশ করেছিস, আগামীতে আবার করা হবে, আর পরের দিন গিয়ে ওকে একটু ভালোবেসে দিস। আমি কোট আনকোট কথাটা বলছি, পরের দিন গিয়ে ভালোবেসে দিস। আসলে মনোজিৎ শুধু এই কসবা ল কলেজেই নেই, মনোজিৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাসে ছড়িয়ে রয়েছে। তো সম্পূর্ণ মিথ্যা ঘটনা, খুব দুঃখজনক ঘটনা। ওখানে মা সরস্বতীর ব্যানার যেটা ছিল সেই ব্যানারটা ওরা ব্লেড দিয়ে কুচি কুচি করে কেটেছে। যেখানে মা সরস্বতীর ছবি রয়েছে যে ব্যানারে, সেই ব্যানারের মধ্যে ব্লেড দিয়ে সেই ব্যানারটিকে ছিঁড়েছে। তার ছবিও রয়েছে আমাদের কাছে। ঠাকুর দেবতায় বিশ্বাস করে না, তো ওদের থেকে এটাই এক্সপেক্টেড। ছাত্র সমাজের কলঙ্ক একটা সেক্টর আছে ভাই। শহরে আবার অগ্নিকাণ্ডের ঘটনা। এবার ট্যাংরায় 3তলা বাড়ির ওপরের একটা ঘরে আগুন লাগে। কি পরিস্থিতি আমরা জানবো, আমাদের প্রতিনিধি আজিজ আমাদের সঙ্গে রয়েছে। আজিজ, কি অবস্থা এখন? সন্ধ্যা 7টা নাগাদ ট্যাংরা 3তলা একটি বাড়ির একটি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা প্রাথমিক পর্যায়ে তারা স্থানীয়দের চেষ্টায় আগুন নেভানোর কাজ শুরু হয় এবং সরু ঘিঞ্জি এলাকা, তাই দমকলের পৌঁছতে কিছুটা সময় লাগে, কিন্তু তারপর দমকলের 3টি ইঞ্জিন প্রায় ঘন্টাখানেকের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে এনেছে। কোনো ক্ষয়ক্ষতি কিছু হয়নি, বাড়ি সেই সময় বন্ধ ছিল এবং কেউ ছিল না, এবং স্থানীয়দের প্রাথমিক চেষ্টায় ফলে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে করা গেছিল। পরে দমকল গিয়ে পুরোটাই নিয়ন্ত্রণে আনে। ধন্যবাদ। জানি না স্যার, আমি সাইজটা মেয়েকে দিতে গেছিলাম টিউশন। আমি একটা বান্ধবী ঘরে বসেছি, তারপরে আমি বাচ্চাকে গেছি টিউশন আনতে। এসেই দেখছে তত করে চিল্লাচিল্লি হচ্ছে যে আগুন লেগে গেছে, কিন্তু কি করে লেগেছে আমি বলতে পারছি না স্যার। আমি ঘরে ছিলামই না, বাবুকে আনতে গেছিলাম। ঘরটা আমার জানলা হালকা খোলা ছিল, ঘরটা বন্ধ করে, আর বিল্ডিং এ কেউ থাকে না। আর ততক্ষণের মধ্যে দেখছি আগুন লেগেছে। আমরা দৌড় করে আমার ভাই চাবি নিয়ে ঘরটাকে খুললো, ধোঁয়া দিয়ে আমরা ঢুকতেই পারছি না। আমার সব কিছু ওই ঘরের মধ্যে, ডকুমেন্ট যত যা সমস্ত সংসারী সব ওর মধ্যেই রয়েছে। আমি কিচ্ছুই বের করতে পারলাম না। শনিবার থেকে শুরু হচ্ছে টি20 বিশ্বকাপ। আর বিশ্বকাপের বোধনে ইডেনে মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ আর স্কটল্যান্ড। ম্যাচের আগে ইডেন পরিদর্শন করলেন কলকাতার নতুন সিপি সুপ্রতিম সরকার। বিশ্বকাপে ভারতকেই ফেভারিট বাছলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শনিবার থেকে শুরু টি20 বিশ্বকাপ। প্রথম দিনেই রয়েছে বিশ্বকাপের 3টে ম্যাচ। দুপুরবেলা ইডেন গার্ডেন্সে রয়েছে বিশ্বকাপের একটি ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজ আর স্কটল্যান্ড মুখোমুখি হবে ক্রিকেটের নন্দনকাননে।
2016 সালে এই ইডেন গার্ডেন্সেই শেষবার টি20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ক্যারিবিয়ানরা। প্রথম ম্যাচেই তারা মুখোমুখি হবে স্কটল্যান্ডের বিরুদ্ধে। ম্যাচের কয়েক ঘন্টা আগে ইডেন পরিদর্শনে আসেন কলকাতার নতুন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। ইডেন পরিদর্শন করার পরে তিনি সিএবি কর্তাদের সঙ্গে বৈঠকও করেন। এদিকে বিশ্বকাপে পাকিস্তানের নাটকীয়তা দেখে রীতিমতো অবাক সিএবি প্রেসিডেন্ট তথা ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এমনকি বাংলাদেশের যে না খেলার সিদ্ধান্ত সেটাও তাকে অবাক করেছে। ক্যামেরায় সমরের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা, কলকাতা। ইন্ডিয়া খুব ভালো টিম, সবে শুরু ওয়ার্ল্ড কাপ। পাকিস্তান টিম তারা হুঙ্কার দিচ্ছে যে ইন্ডিয়ার এগেইনস্টে খেলবে না, এরকম একটা সিচুয়েশন। হ্যাঁ, কেন খেলবে না আমি জানি না। ওয়ার্ল্ড কাপ খেলবে না আমি শুনিনি। খেলা উচিত ছিল, দুজনেরই খেলা উচিত। ওয়ার্ল্ড কাপ খেলবে না আমি টি20 বিশ্বকাপের 7টা ম্যাচ হওয়ার কথা ইডেন গার্ডেন্সে। সেই ম্যাচগুলো যাতে নির্বিঘ্নে হতে পারে এবং দর্শক যারা খেলা দেখতে আসবেন তারা শান্তিতে নিরাপদে খেলা উপভোগ করতে পারেন, সেই জন্য যে নিরাপত্তা ব্যবস্থা কলকাতা পুলিশের তরফে করা হয়েছে সেইটা পর্যালোচনা করতে আমরা আজকে এসেছিলাম। ফিল্ড অফিসাররা সবাই ছিলেন। নিরাপত্তা ব্যবস্থার প্রতিটি খুঁটিনাটি খুঁটিয়ে দেখা হয়েছে, আমরা দেখেছি। সিএবির পদস্থ আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে, প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির সঙ্গেও আমাদের কথা হয়েছে এবং প্রতিবারের মতো এবারও ইডেন গার্ডেন্সে অনুষ্ঠেয় যে ক্রিকেট ম্যাচগুলি আছে সেটা নির্বিঘ্নে সুসম্পন্ন করার জন্য যা যা প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা প্রত্যেকটি নেওয়া হয়েছে। ভোটের আগে চর্চায় আরজিকর দুর্নীতি মামলা। প্রথম চার্জশিট জমা ইডির। কেন্দ্রীয় এজেন্সি চার্জশিটে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নাম আছে। ইডির বিশেষ আদালতে জমা দেওয়া চার্জশিটে সন্দীপ ঘনিষ্ঠ ওষুধ ব্যবসায়ী বিপ্লব সিং, সুমন হাজরার নামও আছে। জমা দেওয়া 2000 পাতার নথির মধ্যে 68 পাতার মূল চার্জশিট আছে। তদন্তে এখনো পর্যন্ত 10 কোটি টাকা দুর্নীতির তথ্য পাওয়া গিয়েছে বলে ইডি চার্জশিটে জানিয়েছে। হাজরা মেডিকেলের বিরুদ্ধেও চার্জশিট জমা দিয়েছে ইডি। হাজরা মেডিকেল থেকে আরজি করে যেত ওষুধ আর চিকিৎসার সামগ্রী। ঘনিষ্ঠদের নিয়ম বহির্ভূতভাবে বরাত পাইয়ে দেওয়া, বেআইনি পার্কিংয়ের জন্য ক্যাফে তৈরি সহ একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে ইডির চার্জশিটে। ইডির চার্জশিটে সন্দীপ ঘোষ তার নাম রয়েছে, আর তার সঙ্গেও তার আরও কয়েকজনের নাম রয়েছে যারা ওষুধ ব্যবসায়ী বিপ্লব সিং আর সুমন হাজরা। জমা দেওয়া 2000 পাতার নথির মধ্যে 68 পাতার মূল চার্জশিট, যেখানে 10 কোটি টাকা দুর্নীতির তথ্য আছে বলে উল্লেখ করেছে ইডি।